আজকে কোরিলেশন চার্টটা নিয়ে অনেক কথা বলতে হবে, ঠিক আছে? অ্যালকেন অ্যালকিন, আচ্ছা দেখো, খুব সূক্ষ্মভাবে যদি খেয়াল করো, ঠিক আছে, অ্যালকেন পার্টের তোমার মনে করো যে তুমি বুঝতে পারছো অ্যালকেন আছে, অ্যালকেনের মধ্যে তো সিএইচ থাকতে পারে, সিএইচ টু থাকতে পারে, সিএইচ থ্রি থাকতে পারে, তাই তো? তুমি শুধুমাত্র বেন্ডিং ভ্যালু দিয়ে তুমি ডিটারমাইন করতে পারবে যেখানে সিএইচ টু আছে কিনা। হ্যাঁ, মিথিলিন মূলকটা আছে কিনা কম্পাউন্ডের মধ্যে, এটা কিন্তু আমি বেন্ডিং ভ্যালু থেকে বের করতে পারি। তবে প্রবলেম হলো যখন পরীক্ষায় যে বিভিন্ন ধরনের মান তোমাদেরকে দিয়ে দেওয়া হয়, সেই মান থেকে তোমাদের বের করাটা একটু কঠিন, মানে সবগুলো মান দিয়ে দেওয়া হয় না। যেমন ধরো আমি একটু বলি, স্ট্রেচিং, ঠিক আছে, মেইন প্রথমেই তো খেয়াল করতে হয় স্ট্রেচিং। এখন সিএইচ টু অ্যালকেন কোথায় শুরু করি দেখো, সিএইচ এর ক্ষেত্রে অ্যালকেন আমরা জানি তোমার অবশ্যই 3000 কিন্তু কখনো আসে না অ্যালকেনের ক্ষেত্রে। 3000-এর সবসময় নিচে আসবে, এটা মনে রাখবা, 3000-এর নিচে তোমার হলো অ্যালকেনের সিরিজটা আসে, ঠিক আছে? তো সিএইচ যদি তোমার 3000-এর নিচে আসে, সেক্ষেত্রে সিএইচ টু এবং সিএইচ থ্রির মধ্যে ডিফারেন্সিয়েট করতে পারবে তুমি হলো বেন্ডিং ভ্যালু দিয়ে। যদি সিএইচ থ্রি হয় বেন্ডিং ভ্যালু হবে দুইটা, আর সিএইচ থ্রি হলে বেন্ডিং ভ্যালু হবে দুইটা, আর সিএইচ টু মানে মিথিলিন মূলক হলে বেন্ডিং ভ্যালু হবে একটা, ঠিক আছে? এটা তোমার হলো যদিও অনেক ওভারল্যাপ থাকে, কিন্তু যদি স্পেসিফিক্যালি 1450 এবং 1375 এই দুইটা ভ্যালু থাকে, তখন তুমি বুঝতে পারবা এখানে সিএইচ থ্রি আছে। অনেক সময় তোমার যখন স্ট্রাকচার সলভ করতে দেওয়া হয়, তখন কিন্তু মিথিলিন মূলক আছে কিনা এই এই পয়েন্টটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। এই মাত্রা যদি আমরা বের করতে পারি সহজেই, কিন্তু যদি কখনো কনফিউজিং হয়, খেয়াল করবা সিএইচ টুর ক্ষেত্রে একটা বেন্ডিং ভ্যালু থাকবে 1465-তে, আর সিএইচ থ্রির জন্য 1450, 1375, ঠিক আছে? এবং সবসময় 3000-এর নিচে, 3000-এর তিনের ঘরে কোনো মান আসবে না অ্যালকিনের ক্ষেত্রের জন্য। অ্যালকিনের জন্য তোমার কি আছে, অ্যালকিনের জন্য এই মানগুলো সবসময় 3000-এর উপরে হবে। কার্বন কার্বন ডাবল বন্ডের সিএইচ, এটা শুধু সিএইচ এর কথা বলছি, ডাবল বন্ডের সিএইচটা সেটা যদি আমরা ধরি, আচ্ছা বেন্ডিং কিন্তু দুই ধরনের আছে, একটা হচ্ছে ইন প্লেন বেন্ডিং, আর একটা হচ্ছে আউট অফ প্লেন বেন্ডিং। মনে করো যে ল্যাপটপের যে স্ক্রিন, তোমাদের মোবাইলের যে স্ক্রিন, ঠিক ওইখানে যদি কোনো অ্যাটমের বেন্ডিং হয় বন্ডের, এই অ্যাটম বরাবর মনে করো বেন্ডিংটা হচ্ছে, ঠিক আছে, রকিং মনে করো, এটা হচ্ছে তোমার ইন প্লেন বেন্ডিং। জাস্ট স্ক্রিনের যে স্ক্রিন আছে, স্ক্রিনের উপরেই তিনটা অ্যাটম আছে, তিনটা অ্যাটম এখানে বেন্ডিং হচ্ছে। কিন্তু যদি এরকম হয়, মনে করো টুইস্টিং, টুইস্টিং যখন হবে তখন কি হবে, টুইস্টিং হওয়ার সময় দেখে এই হাইড্রোজেনটা আউট অফ প্লেন চলে আসবে, এই হাইড্রোজেনটা আউট অফ প্লেন চলে আসবে, ঠিক আছে? তখন কি হবে, এটাকে বলবো আমরা আউট অফ প্লেন বেন্ডিং, ওওপি সংক্ষেপে লেখা হয় ওওপি। আচ্ছা, এখন দেখো অ্যালকিনের স্ট্রেচিং আমরা জানি 3100 থেকে 3000। অ্যারোমেটিকের ক্ষেত্রে একটু বেশি হয়, ঠিক আছে? অ্যারোমেটিকের ক্ষেত্রে তোমার হচ্ছে কার্বন কার্বন সিএর যেটা, সেটা হচ্ছে একটু বেশি হয়, 3150, 3050, 3000-এর 3100, সাধারণত 3100 ঘরে থাকলে কিন্তু আমাকে ধরে নিই যে ডাবল বন্ডেড সিএইচ আছে। কিন্তু অ্যারোমেটিকের সিএইচ নাকি অ্যালকিনের সিএইচ, এটা বোঝার জন্য একটু খেয়াল করতে হবে। সাধারণত তোমার 3100-র উপরে কিন্তু কখনো অ্যালকিনের সিএইচটা যায় না, ঠিক আছে? অ্যালকিনের সিএইচ কিন্তু 3100 কখনো ক্রস করে না। আর অ্যারোমেটিক যেটা, সেটা সবসময় দেখা যাচ্ছে যে তোমার 3100-এর কিছু উপরে আসে, ঠিক আছে, 3100-এর উপরে আসে, 3150, আসলে 3050, 3065 এই ধরনের মান, 3065, ঠিক আছে, এই ধরনের মান সাধারণত তোমার হচ্ছে অ্যারোমেটিকের সিএইচ কে ইন্ডিকেট করে। আচ্ছা, এখানে আরেকটা যেটা আইডেন্টিফাইং, সেটা হচ্ছে তোমার বেন্ডিং ভ্যালু। অ্যালকিনের যদি সিএইচ হয়, সেটা বেন্ডিং ভ্যালু হবে একটা, সেটা হচ্ছে 1000 থেকে 650। এটা নিয়ে অনেক পড়াশোনা আছে, এটা আমি তোমাদের ডিটেইলস পড়াবো। হ্যাঁ, অ্যালকিনের কোন ধরনের, সিস অ্যালকিন, ট্রান্স অ্যালকিন, তারপর হলো তোমার আর কি ধরনের অ্যালকিন আছে, মনে করো 4টা সাবস্টিটিউশন সহ অ্যালকিন। হ্যাঁ, অ্যালকিনাইল, ভিনাইল, ভিনাইল থাকলে কোন ধরনের স্ট্রেচিং হবে, তোমার
টেট্রা সাবস্টিটিউটেড যদি হয় অ্যালকিনটা, যদি ট্রাই সাবস্টিটিউটেড হয়, ভিনাইল যদি হয়, সেক্ষেত্রে কি কি ধরনের স্ট্রেচিং এবং বেন্ডিং ভ্যালু আমরা পাই। ঠিক আছে, এটা নিয়ে ডিটেলস একটু পড়াশোনা হবে। আর অ্যারোমেটিকের ক্ষেত্রে একটা ডিটেলস পার্ট আছে যেখান থেকে আমি বুঝতে পারি যে অ্যারোমেটিকের ক্ষেত্রে অ্যারোমেটিক কম্পাউন্ডটাকে মোনো সাবস্টিটিউটেড, অর্থ ডাই সাবস্টিটিউট যদি হয় তাহলে সেটা কেমন হবে, ডাই সাবস্টিটিউট হয় যদি অর্থ প্যারা নাকি অর্থ অর্থ নাকি অর্থ মেটা। হ্যাঁ, এই সাবস্টিটিউশন গুলো কিন্তু আমি বেন্ডিং ভ্যালু থেকে, এই যে আউট অফ প্লেন বেন্ডিং, এই যে লেখা আছে 900 থেকে 690, এই রেঞ্জের মধ্যে আমি মেটা, প্যারা, অর্থ আর হচ্ছে কি মোনো সাবস্টিটিউট নাকি ডাই সাবস্টিটিউট এই প্রত্যেকটা পার্ট কিন্তু বের করতে পারি, এবং এরা কিন্তু স্ট্রং পিক দেয়। মেটা, প্যারা, অর্থ, মেটা, প্যারা, অর্থ আর হচ্ছে মোনো সাবস্টিটিউট কিংবা ডাই সাবস্টিটিউট, এরা কিন্তু তোমার হচ্ছে বেন্ডিং রিজিয়নে স্ট্রং পিক দেয়। বেন্ডিং রিজিয়ন সাধারণত খুব আইডেন্টিফাইং হয় না, তবে 2-3টা পিক আছে খুব সুন্দরভাবে আইডেন্টিফাই করা যায়। ঠিক আছে, একটা হলো অ্যারোমেটিকের সাবস্টিটিউশন ডিটারমাইন করা, মানে কোনটা এটা হচ্ছে একটা, আর একটা হলো কার্বন অক্সিজেন সিঙ্গেল বন্ড। কার্বন অক্সিজেন সিঙ্গেল বন্ড, এই যে 1300 থেকে 1000 আমরা পড়েছি আগে, এই যে একটা পিক আসে, এই পিকটা খুবই স্ট্রং হয়। ঠিক আছে, খুবই স্ট্রং হয়। এই পিকগুলো সাধারণত তোমার বেন্ডিং রিজন কিংবা আমরা যেটা বলি যে ফিঙ্গারপ্রিন্ট রিজন 1500 থেকে 600 মধ্যে যে পিকগুলো, এই পিকগুলো হচ্ছে তোমার মোটামুটি স্ট্রং হয়। ঠিক আছে, অ্যারোমেটিক তার মানে কি, প্রশ্ন যদি ভাইবা এরকম আসে যে আমরা কি অ্যালকিন এবং অ্যারোমেটিক যে সিএইচ আছে এটা কি আমরা ডিফারেন্সিয়েট করতে পারি কিনা আইআর দিয়ে, উত্তর হবে হলো হ্যাঁ পারি। ঠিক আছে, অবশ্যই পারবো, কারণ হচ্ছে কি এখানে বেন্ডিং ভ্যালু থেকে কয়টা পিক আসছে, যেমন আমি তোমাদেরকে দেখাবো একটু পরে, মেটার জন্য একটা পিক, প্যারার জন্য 2টা পিক, বেন্ডিং রিজিয়নে কিন্তু আসে। ঠিক আছে, আউট অফ প্লেন বেন্ডিং, দেখো আউট অফ প্লেন বেন্ডিং। তো এক্ষেত্রে আমরা কিন্তু খুব সহজেই অ্যালকিন এবং অ্যারোমেটিক এর সিএইচ খুব কাছাকাছি হওয়ার পরেও কিন্তু আমরা ডিটারমাইন করতে পারবো। আচ্ছা, এরপর আসছে হলো অ্যালকাইন। অ্যালকাইন যদি চিন্তা করো, অ্যালকাইনটা আমরা আগে পড়েছি, অ্যালকাইনের সিএইচ সাধারণত একটু হাই আসে, তাই না, 3300 আসে। এটা কারণটা যেটা বলছি আমরা যে এস, যেহেতু এস পার্সেন্টেজ বেশি, এই কারণে তোমার অ্যালকাইনের যে সিএইচ এটা সবচেয়ে বেশি আসে। তোমাদের মনে আরেকটা প্রশ্ন আসতে পারে, দেখো একটা জিনিস খেয়াল করো, প্রত্যেকটা সিএইচ, তাই তো, যদি অ্যালকাইন হয়, এই ট্রিপল বন্ড কার্বন হয়, এটার তো একটা এসপি, আবার হাইড্রোজেনের তো ফুল এস, তাই তো, হাইড্রোজেন কিন্তু, সেক্ষেত্রে তোমার এই অ্যালকাইনের ক্ষেত্রে শুধুমাত্র তোমার এই ইলেকট্রন, আমি যখন বললাম শেয়ার যে ইলেকট্রনটা হচ্ছে কার্বনের দিকে চলে আসে, এখানে এটাও তো 1s, এখানে তো ইলেকট্রনটা আসতে পারে। এটার উত্তরটা হচ্ছে কার্বনের ক্ষেত্রে কিন্তু যে এস অরবিটাল এটার 2s থাকে, 2s থাকলে কি হয়, এটার আকৃতিটা আরো বেশি বড় হয়, এই জন্য কি হয়, ইলেকট্রনটা অ্যাকোমোডেট খুব ভালোভাবে করতে পারে, যার কারণে শেয়ার যে ইলেকট্রনটা কার্বনের দিকে বেশি থাকে। ঠিক আছে, দুইটা কিন্তু এস, এসপি তো আছে, আবার হচ্ছে যেহেতু 2s এই জন্য। আচ্ছা, সেটা বাদ দিলাম। অ্যালকাইনের ক্ষেত্রে কি হচ্ছে 3300 সিএইচ, 3300। খেয়াল করো, আমরা কিন্তু আইআর দেখে খুব ভালোভাবে ফাংশনাল গ্রুপ কি কি আছে, ইভেন মিথিলিন গ্রুপটা কিন্তু আছে কিনা আমি কিন্তু খুব সহজেই বের করে ফেলতে পারছি। ঠিক আছে, আবার মনে করো যে তোমার স্ট্রেচিং ভ্যালু দেওয়া আছে কিন্তু কোনো বেন্ডিং ভ্যালু নাই, মনে করো CH2 রিজিয়নে কোনো বেন্ডিং ভ্যালু এগুলো নাই, তখন বুঝতে পারবা যে একটা মিথাইন মূলক আছে, মিথাইন। ঠিক আছে, মিথাইন। এখন স্ট্রেচিং ভ্যালু যখন দেওয়া থাকবে, একটা কি থাকবে, একটা হচ্ছে সিমেট্রিক থাকবে, একটা অ্যাসিমেট্রিক থাকবে। সিমেট্রিকটা সাধারণত আসে 1850, আর অ্যাসিমেট্রিকটা আসে 2900 দিকে, 2950, 2975 এই ধরনের মান আসে, তোমার হচ্ছে অ্যাসিমেট্রিক। তার মানে কি, তোমার যদি অ্যালকেন থাকে, অ্যালকেনের জন্য 2টা ভ্যালু আমি কম্পালসারি পাচ্ছি, একটা হচ্ছে স্ট্রেচিং এর জন্য, একটা হচ্ছে সিমেট্রিক, অ্যাসিমেট্রিক। ঠিক আছে, আর বেন্ডিং ভ্যালু থেকে আমি বের করব যেটা CH2, CH3 নাকি CH, মিথাইন। যদি মিথাইন হয় তাহলে কিন্তু কোনো বেন্ডিং ভ্যালু আমরা পাবো না। আচ্ছা, অ্যালকাইনের ক্ষেত্রেও কিন্তু কোনো বেন্ডিং ভ্যালু নাই, যেহেতু তোমার হচ্ছে এখানে একটা সিঙ্গেল বন্ড, সিঙ্গেল বন্ডের ক্ষেত্রে বেন্ডিং হওয়ার মতো কিছু নাই, কোনো বন্ড অ্যাঙ্গেল নাই, যার কারণে এখানে তুমি বেন্ড করতে পারছো না, বেন্ডিং ভ্যালু নাই। এই তোমরা কি করো বলো দেখি, মুন্না কি করতেছো, মকসুদুর আমার মুন্না?
বিসিএস করো নাকি? ম্যাম সবাই আনমিউট করে দেন। সরি। আচ্ছা, এখানে কিন্তু কোনো বেন্ডিং ভ্যালু নাই, শুধুমাত্র 3300 যেটা আমার বলেছে এসপি এর কারণে এখানে মানটা বেশি আসতেছে। ঠিক আছে, এরপর কি আসতেছে? এরপর হচ্ছে অ্যালডিহাইডেড সিএইচ। প্রথমে সিএইচ নিয়ে আলোচনা করা হয়েছে। সিএইচ, অ্যালডিহাইডেড সিএইচ আছে তাই না? অ্যালডিহাইডেড সিএইচ হবে তোমার দুইটা। একটা হচ্ছে সাধারণত আমরা দেখি কমনলি পাওয়া যায় 2850 একটা, আরেকটা হচ্ছে 2750 এরকম। এই দুইটা ভ্যালু দেখলে বুঝতে পারবা এখানে অ্যালডিহাইডের সিএইচ আছে। অথবা এরকম মাঝে মাঝে আছে 2875, 2775, 2760 এরকম। 28 এবং 27 ঘরে যদি দুইটা পিক থাকে সিএইচ রিজিয়নে, তখন দেখো খেয়াল করো 28, 27 মধ্যে কিন্তু আর অন্য কোনো পিক কিন্তু আসে না, শুধুমাত্র অ্যালডিহাইডেড সিএইচ, এবং পিক কিন্তু আসবে দুইটা। এটা মনে রাখবা, পিক কিন্তু আসবে দুইটা। কারণ কি জানো, অ্যালডিহাইডের সাধারণত স্ট্রেচিং তো একটাই হওয়ার কথা তাই না, কিন্তু তারপরে দুইটা আসে কেন? ম্যাম ফার্মি কারণ রেজোনেন্স এখানে হয় রাইট ফার্মি রেজোনেন্স হয়। অ্যালডিহাইডের ক্ষেত্রে ফার্মি রেজোনেন্স হয়, এই কনসেপ্টটা আমরা পরে পড়বো। অ্যালডিহাইডের ক্ষেত্রে কি হচ্ছে? ফার্মি রেজোনেন্স হয়। ফার্মি রেজোনেন্সের কারণে আমরা দুইটা পিক পাই। এটা কাইন্ড অফ ওভারটোন ব্যান্ড। ঠিক আছে, ওভারটোন ব্যান্ড আমরা পড়েছি না, যে তোমার ওভারটোন ব্যান্ড গুলো কিরকম 2 গুণ কিংবা 3 গুণ হয় কোনো একটা বেন্ডিং ভ্যালুর। তোমার হচ্ছে মনে করো যে তোমার 750 কি 2 দিয়ে গুণ করলে একটা ওভারটোন ব্যান্ডও আমরা পেয়ে যাই। ঠিক আছে, বেস ভ্যালু কিন্তু আসলে একটা হওয়ার কথা, একটা না হয়ে অ্যালডিহাইডের সিএইচ এর ক্ষেত্রে আমরা দুইটা পিক পাই। এটার কারণ হলো তোমার ফার্মি রেজোনেন্স। ঠিক আছে, এটা আমরা পরে পড়ছি। আচ্ছা, এরপরে কি কার্বন কার্বন সিঙ্গেল বন্ড, এটা আছে বের করা যায় না। কার্বন কার্বন ডাবল বন্ড বের করা যায়। এটা কি সাধারণত কত আসে? 1680 থেকে 1600, সাধারণত 1650, 1675 এরকম যদি একটা ভ্যালু দেওয়া থাকে তাহলে অ্যালকিন আছে বলে ধারণা করা হয়। আর একটা কি অ্যারোমেটিক যদি হয়, এখানেও কিন্তু ডিফারেন্সিয়েট করা যায়। খেয়াল করো, অ্যারোমেটিক ডাবল বন্ড যদি হয়, কার্বন কার্বন ডাবল বন্ড, সেক্ষেত্রে কি হবে? আমি কিন্তু পিক পাবো দুইটা, 1600 এন্ড 1475। ঠিক আছে, দুইটা পিক থেকে কার্বন কার্বন ডাবল বন্ডের জন্য আমি বুঝতে পারি যেখানে, হ্যাঁ আমি রেকর্ড করছি। আচ্ছা, তোমাদের হচ্ছে কি বললাম এখানে? অ্যারোমেটিক ডাবল বন্ড। ঠিক আছে, অ্যারোমেটিক অ্যালকিনের সাথে ডাবল বন্ডের জন্য কিন্তু আমি একটা পিক পাবো। খেয়াল করবা কিন্তু, খুব খুব সুন্দর করে পিকগুলোর দিকে খেয়াল করতে হবে। অ্যালকিনের ক্ষেত্রে আমি 1650, 1675, হ্যাঁ 1680, 80 সাধারণত যায় না, 1675 এরকম ধরনের মানে, 1665 এরকম অ্যালকিনের মান পাওয়া যায়। কিন্তু অ্যারোমেটিকের ক্ষেত্রে 1600 এবং 1475 এই দুইটা মান মনে রাখবা। সাধারণত এটা কি হয় জানো, অনেক সময় দেখা যায় তোমার হচ্ছে 1610। ডাবল বন্ডটা কিন্তু তোমার কেন একটু কম হয় জানো? কার্বন কার্বন ডাবল বন্ড, অ্যারোমেটিক ডাবল বন্ড তো পিওর ডাবল বন্ড কিন্তু না তাই না, এখানে কিন্তু রেজোনেন্স হয়। কার্বন কার্বন অ্যালকিন ডাবল বন্ড কিন্তু পিওর ডাবল বন্ড, কিন্তু এখানে কিন্তু অ্যারোমেটিকের ক্ষেত্রে বন্ড অর্ডার কিন্তু কমে যায়, বন্ড স্ট্রেংথ কিন্তু কমে যায়, যার কারণে কিছুটা কম আইআর রেডিয়েশন অ্যাবজর্ব করে। ঠিক আছে, কিছুটা কম, এই কারণে ফ্রিকোয়েন্সিটাও অ্যাবজর্পশনটা কম হয়। খেয়াল করো, এখানে 1680, এখানে 1600। ঠিক আছে, তার মানে অ্যারোমেটিকের ক্ষেত্রে কিন্তু কার্বন কার্বন ডাবল বন্ডের ভ্যালুটা কিছুটা কম হবে। এটা কেন? কারণ হচ্ছে কার্বন, এই প্রশ্নটা কিন্তু ভাইভাতে করে, এই প্রশ্নটা কিন্তু ভাইভাতে চলে আসে যে কার্বন কার্বন ডাবল বন্ডকে ফার্স্ট প্রশ্ন হচ্ছে ডিফারেন্সিয়েট করা যায় কিনা, কার্বন কার্বন ডাবল বন্ড যদি করতে চাই। উত্তর হচ্ছে হ্যাঁ করা যায়, তুমি যদি খুব সূক্ষ্মভাবে পড়াশোনা করো। অ্যালকিনের ক্ষেত্রে কি হচ্ছে, তোমার কার্বন কার্বন ডাবল বন্ডের মানটা একটু বেশি হচ্ছে, আর অ্যারোমেটিকের ক্ষেত্রে একটু কম হয়। কেন কম হয়? কারণ কিন্তু এখানে ফুল বন্ড অর্ডার কিন্তু তোমার দুইটা বন্ড কিন্তু পিওর থাকে না, থাকে কি থাকে না, কিন্তু খেয়াল করো এখানে কিন্তু প্রত্যেকটা কার্বন কিন্তু কি করে, রেজোনেন্স থাকে কিন্তু একটা। ঠিক আছে, রেজোনেন্স থাকে 1 2 3 4 কয়টা করে দিলাম, ঠিক আছে 5 6। এই যে তোমার দেখো, এই ডাবল বন্ড গুলো কিন্তু এখানে শিফট করে, এখানে শিফট করে, এখানে শিফট করে। ঠিক আছে, তো শিফট করলে কি হচ্ছে, কি করলাম এটা আমি, 1 2 3 4 5 6 7, একটা কেমন বেশি হয়ে গেছে। ঠিক আছে, এই যে তোমার শিফট করছে, শিফট থেকে কিন্তু তাহলে যখন শিফট করে একটা রেজোনেন্স হয়ে থাকে, যখন সার্কেল হয়ে থাকে, তখন কিন্তু বন্ড অর্ডার 2 থাকে না, বন্ড অর্ডার কিন্তু 1.5 হয়ে যায়। ঠিক আছে, এই বন্ডটা কমার কারণে বন্ড স্ট্রেংথ কমে, স্ট্রেংথ করলে তোমার হচ্ছে কি হয়, ওই যে তোমার ফ্রিকোয়েন্সি অফ অ্যাবজর্পশনটাও কমে যায়। এটা গেল হচ্ছে তোমার কার্বন কার্বন ডাবল বন্ডের এক্সপ্লেনেশন। এরপর বলো ম্যাম দুইটা ব্যান্ড কেন আসে?
হ্যাঁ দুইটা ব্যান্ড আমরা দুইটা ব্যান্ড অ্যারোমেটিকের ক্ষেত্রে দুইটা ব্যান্ড পাই, কারণ হচ্ছে এখানেও তোমার হচ্ছে ওভারটন হয়, ঠিক আছে? ওভারটনের কারণে আমরা সাধারণত তোমার কার্বনের জন্য দুইটা ব্যান্ড পাই, 1600 এন্ড 1475। এখানে একটা ওভারটন হয়, 1475 একটা বেন্ডিং ভ্যালুর ওভারটন হিসেবে চলে আসে। এই কারণে এই ভ্যালুটা থেকে আমরা অ্যারোমেটিক যে তোমার রিজিয়ন সবসময় ওভারটনটা হয় বলে এই অ্যারোমেট আমি দুইটা ভ্যালু দিয়ে ডিফাইন করতে পারছি, ঠিক আছে ম্যাম অ্যারোমেটিক এরপর সিএইচ হচ্ছে বেশি কেন? অ্যারোমেটিক সিএইচ অ্যারোমেটিক বেশি কেন? সিএইচ অ্যারোমেটিক সিএইচ তোমার হচ্ছে দেখো একটু চিন্তা করতে হবে। অ্যারোমেটিক সিএইচ ঠিক আছে, এখানে যদি যদি বেশি হচ্ছে, বেশি হওয়া মানে কি তোমার কিটা বেড়ে যাচ্ছে, এখানে স্ট্রেংথটা বাড়ছে, তার মানে সিএইচ এর বন্ড স্ট্রেংথটা বাড়ছে, তাই তো? বন্ড স্ট্রেংথ যদি বাড়ে তাহলে কি হচ্ছে, মিটার বন্ড স্ট্রেন্থ কিভাবে এটা বাড়তেছে? হইতে পারে যে অ্যারোমেটিক কার্বনটা তো এই sp2ch এই কারণে বন্ড স্ট্রেংথ বাড়তে পারে। sp2ch তো অ্যালকিন, তাই না? এখানে অলিফিনিকের তো sp2। হ্যাঁ অলিফিন, এটাই প্রশ্ন। অ্যালফিনিকটাই তো তোমার, অ্যালকিনটাও তো sp2h, দাঁড়াও এটা আমার তো মনে ছিল না, sp2h এটাও sp2h, তাই না? এটা এখানে কেন বাড়ছে? এটা একটা কারণ ছিল তো, ভুলে গেছি। আচ্ছা এটা একটু ঘাটাঘাটি করতে হবে, ভুলে গেছি, আমার মনে পড়ছে না। এখানে বন্ড স্ট্রেংথ বাড়ছে, বাড়ার কারণটা কি? না প্ল্যানার এখানে আসবে না, প্ল্যানারটা দুইটাই বন্ড প্ল্যানার, এটাও প্ল্যানার। আচ্ছা এটা একটু একটু পড়াশোনা করে বের করতে হবে, ঠিক আছে? আমি তোমাকে নেক্সট ক্লাসে অ্যানসারটা দেই, ঠিক আছে? নেক্সট ক্লাসে অ্যানসারটা দেই। আচ্ছা এরপরে দেখো অ্যালকাইন, তোমরা একটু খুঁজো বইতে যে কি আসলে কেন অ্যারোমেটিকের সিএইচটা একটু বেশিতে আসে আর অ্যালকিনের সিএইচ। এটা সাধারণত তোমার যতটুকু মনে পড়ে যে তোমার অ্যারোমেটিক রিং যেহেতু তোমার কার্বনটা, হ্যাঁ কার্বনের sp2 কিন্তু পিওর sp2 না, বুঝছো? এখানে কিন্তু পিওর sp2 হয় না, কিছুটা কি হয়, পিওর sp2 হয় না। এখানে এস কিংবা এস অরবিটাল পি অরবিটাল একটা তোমার ইয়া আছে, ব্যাখ্যা আছে, হ্যাঁ এটা একটু দেখতে হবে বই থেকে, এটা মনে পড়তেছে না আমার, তোমরা একটু দেখো আমি একটু দেখবো, ঠিক আছে? রুবেল যা প্রশ্ন করছো রুবেল দেখবা একটু। আচ্ছা এরপর হচ্ছে হতো অ্যালকাইন, এরপরে চলে যাই, এটা বাদ থাকলো। অ্যালকাইন যদি আমি চিন্তা করি তাহলে কি হবে অ্যালকাইনের ক্ষেত্রে? আচ্ছা অ্যালকাইনের সাথে তোমার হচ্ছে নাইট্রাইলের একটা খুব সুন্দর মিল আছে, ঠিক আছে? যখনই অ্যালকাইন করবা তখনই সাথে সাথে নাইট্রাইলটা করে নিবা, যে সি ট্রিপল বন্ড এইটা, ঠিক আছে? এটা কিরকম? অ্যালকাইন তোমার আসে হলো 2150, নাইট্রাইলটা তোমার আসে হলো 2250, ঠিক আছে? এই দুইটা মান খুব সুন্দর মনে রাখবা, যাতে ট্রিপল বন্ড শুধুমাত্র এই দুইটা ফাংশন গ্রুপের মধ্যে থাকে। কার্বন কার্বন ডাবল বন্ডের ক্ষেত্রে 2150, কার্বন কার্বন ট্রিপল নাইট্রোজেনের ক্ষেত্রে হচ্ছে তোমার 2250। 2250 একটু বেশি আসছে কারণ এখানে নাইট্রোজেন যেহেতু তোমার কি ইলেকট্রোনেগেটিভ অ্যাটম, ডাবল মোমেন্ট বেশি, এই জন্য অ্যাবজর্পশনটাও বেশি, ঠিক আছে? তাহলে খেয়াল করো 2150 এবং 2250 এই দুটোর দিকে তুমি বুঝতে পারবা যে ট্রিপল বন্ড আছে। একটু ডিফার করলে কিরকম করতে পারে 2165, 2155 এরকম, কিন্তু 22-এর ঘরে চলে গেলেই বুঝতে পারবা, 22-এর ঘরে চলে গেলেই বুঝতে পারবা এখানে ট্রিপল বন্ড নাইট্রোজেন আছে। কারণ অনেক সময় কিন্তু যখন তোমার মলিকুলার ফর্মুলা দেওয়া থাকে নাইট্রোজেন 3টা 2টা এরকম কিন্তু ফর্মুলাতে চলে আসে, তখন 3টা তখন থাকবে, তখন নাইট্রাইলটাও তোমাদের চিন্তা করতে হবে। নাইট্রাইল যদি কখন মাথায় আসে আগেই আয়ারে খুঁজে নিবা যে 2250-এর ঘরে কোনো 2250, 2265, 2260 এরকম কোনো 2255 এই ধরনের কোনো ভ্যালু আছে কিনা, ভ্যালু থাকলেই কনফার্ম হতে পারবা যেখানে সি ট্রিপল বন্ড এন আছে, ঠিক আছে? আচ্ছা এরপর হলো অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিড। এখানে দেখো অ্যালকাইনের ক্ষেত্রে কিন্তু আমি কি করছি, প্রথমে কিন্তু আমার একটা সিএইচ দিয়ে আমি ডিফারেন্সিয়েট করতে পারি, আবার
কার্বন কার্বন ট্রিপল বন্ড দিয়েও কিন্তু আমি বের করতে পারি খুব সহজে। অ্যালকাইন বের করা কিন্তু খুব সহজ, 2250। আচ্ছা, আর কার্বন কার্বন ডাবল বন্ড ও সাধারণত আমরা কি করি, 1720 1725 স্ট্যান্ডার্ড একটা ভ্যালু, তাই তো কার্বন কার্বন ডাবল বন্ডের জন্য। এই যে কার্বন কার্বন কার্বনিল মূলকটা আছে, কার্বনিল মূলকটা কনফার্ম কিন্তু খুব সহজেই হওয়া যায় 1700 ঘরে, কিংবা একটু 18 যদি তোমার কনজুগেশন থাকে 1800 ঘরে থাকে, আমাকে তো বুঝতে পারি এখানে কার্বন কার্বন ডাবল বন্ড আছে, ঠিক আছে। কিন্তু এখানে আরেকটা প্রশ্ন হলো, কার্বন কার্বন ডাবল বন্ড কার্বন অক্সিজেন ডাবল বন্ড দিয়ে কিন্তু অনেকগুলো ফাংশনাল গ্রুপ হয়, তাই না? অ্যালডিহাইড, কিটোন, এস্টার, অ্যামাইড, অ্যানহাইড্রাইড, অ্যাসিড, ক্লোরাইড, অনেকগুলো কিন্তু ফাংশনাল গ্রুপ হয়। এই যে ফাংশনাল গ্রুপ, এই ফাংশনাল গ্রুপকে আমরা ডিফারেন্সিয়েট করতে পারি কিভাবে করে? আয়ের থেকে কোন কোন ভ্যালু দেখে আমি বুঝবো যে আসলে অ্যাপ্রোপ্রিয়েটলি কোন কার্বনিল ফাংশনাল গ্রুপটা আছে। যদি অ্যালডিহাইড হয়, অ্যালডিহাইডের ক্ষেত্রে একটু সোজা, অ্যালডিহাইডের ক্ষেত্রে কি হবে, তোমার সাধারণত বেস ভ্যালু থাকে 1715, কিটোনের ক্ষেত্রে 1715। সেক্ষেত্রে কি হয়, অ্যালডিহাইডের মানটা কিন্তু একটু বেড়ে যায়, তাই তো? কিটোনের ক্ষেত্রে খেয়াল করো 1725, আর এই উপরগুলো মুছে নেই। আর অ্যালডিহাইডের ক্ষেত্রে কিন্তু খেয়াল করো 1740 থেকে শুরু, ঠিক আছে? 1740 খেয়াল করো, 1740 থেকে 1720। আর কিটোনটা কি 1725 থেকে 1705। বেস ভ্যালু হচ্ছে 1715। হ্যাঁ, 1715 হচ্ছে তোমার বেস ভ্যালু। এখন অ্যালডিহাইডের ক্ষেত্রে আমার চেনার আরেকটা উপায় হচ্ছে অবশ্যই সিএইচ রিজিয়ন। হ্যাঁ, 3000 থেকে তোমার হচ্ছে সাধারণত আমরা 2728 পর্যন্ত ধরে 2700 পর্যন্ত ধরা যায় সিএইচ রিজিয়ন। এই সিএইচ রিজিয়নে তোমার অ্যালডিহাইডের দুইটা প্রমিনেন্ট পিক আছে কিনা, ঠিক আছে? একটা কত 2750, একটা 2850, যেটা ফার্মি রেজোনেন্সের জন্য আছে। এই সিএইচ টাকে খেয়াল করতে হবে, তারপরে অ্যালডিহাইডের দিকে আসতে হবে। অ্যালডিহাইড তোমার কি 1740, একটু বেশি আসে, তাই তো? একটু বেশিতে কেন আসছে বলো দেখি, কিটোনের তো কেন আসে? কারণ এখানে খেয়াল করো ইলেকট্রন ডোনেটিং গ্রুপ কিন্তু কম, ঠিক আছে? একটা ডোনেটিং গ্রুপ, আর সিওএইচ হাইড্রোজেন থাকে একটা, আর আর থাকে একটা অ্যালডিহাইডে। আর যখন একটা থাকছে তখন কি হচ্ছে, ইলেকট্রন ডোনেটিং গ্রুপ থাকছে মাত্র একটা, যার কারণে কি হচ্ছে, কার্বনের যে স্ট্রেংথটা কিন্তু অল্প হলেও কিটোনের চেয়ে বেশি হচ্ছে। আর যখন কিটোনের দুইটা থাকলে কি হয়, ইলেকট্রন রিলিজিং গ্রুপ দুইটা থাকার কারণে যখন ইলেকট্রন ডোনেট করছে খেয়াল করো খুব সহজে কিন্তু অক্সিজেন যেহেতু ইলেকট্রন নেগেটিভ, খুব সহজে কিন্তু ও টেনে নিতে পারছে, তাই না? খুব সহজে কিন্তু উইথড্র, কারণ অক্সিজেন ইলেকট্রন নেগেটিভ অ্যাটম, ওর কিন্তু উইথড্রয়িং ক্যাপাসিটি আছে, উইথড্র করতে চায়। যেহেতু দুইটা ডোনেটিং গ্রুপ থাকে ওখানে উইথড্র করা সহজ হয়। কিছুটা সিঙ্গেল বন্ড মানে ক্যারেক্টার যদি বলতে চাই সেখানে একটু বেশি হবে, ইন্ডাকটিভ ইফেক্ট এখানে বেশি, প্লাস আই ইফেক্টটা এখানে বেশি। আর অ্যালডিহাইডের ক্ষেত্রে কি হয়, এখানে একটা হাইড্রোজেন থাকে, তাই তো? হাইড্রোজেন থাকলে কি হয়, যেহেতু একটা গ্রুপ শুধু ডোনেট করে, এখানে টানার প্রবণতাটা কমে যায়। কমে যাওয়ার কারণে কি হচ্ছে, তোমার বন্ড স্ট্রেংথটা কার্বন অক্সিজেন ডাবল বন্ডের মধ্যে বন্ড স্ট্রেংথটা একটু বাড়ছে, বাড়ার কারণে এখানে অ্যাবজর্পশন ভ্যালুটাও বেড়ে যাচ্ছে, ঠিক আছে? অ্যালডিহাইডের ক্ষেত্রে প্লাস আই ইফেক্টটা কিটোনের ক্ষেত্রে বেশি, আর অ্যালডিহাইডের ক্ষেত্রে কম। এই কারণে অ্যালডিহাইডের একটু বেশি আসে এবং কিটোনের কম আসে। আচ্ছা, কিটোনের ক্ষেত্রে আমার কিন্তু শুধুমাত্র স্পেসিফিক্যালি এই সিও বন্ডটা ডিটারমাইন করা ছাড়া কিন্তু আমার আদারওয়াইজ কোনো হেল্পিং কোনো অ্যাবজর্পশন পিক আসে না। কারণ দুইটাই যেহেতু দুইটাই আর গ্রুপ থাকলে কি হয়, দুটাই আর গ্রুপ থাকলে এখানে জাস্ট আমার অ্যালকেনের পার্সেন্টেজ আছে কিনা খেয়াল করতে হবে, অ্যালকেনের পিক গুলো আসছে কিনা। আর যদি অ্যালডিহাইড হয় কি বললাম, অবশ্যই যে তোমার 2750, আমরা যেটা বলছিলাম 2750 এবং 1850 দুইটা পিক আসবে, ঠিক আছে? অ্যালডিহাইডের সিএইচ দুইটা পিক আসবে কিন্তু। আচ্ছা, আর কি সেকেন্ডটা হচ্ছে তোমার মনে করো যদি অ্যাস্টার হয়, অ্যাস্টারের ক্ষেত্রে কি হয়, অ্যাস্টারের ক্ষেত্রে মানটা কিন্তু আরেকটু বেড়ে যায়, অ্যালডিহাইডের চেয়েও বেড়ে যায়। একটু খেয়াল করো, আমি কার্বক্সিলিক অ্যাসিডের পরে আসতেছি, যেগুলো বাড়ার ক্ষেত্রে আসে সেটা বলতেছি আগে। যদি অ্যাস্টার হয় সেক্ষেত্রে তোমার ভ্যালুটা কিন্তু অ্যালডিহাইডের চেয়েও একটু বেশি হয়। এখন যদি মনে করো যে কেন বেশি হয়, যদি বেশি হয় সেটা যদি বলতে যাই, দেখো খেয়াল করো অ্যাস্টার লিঙ্কেজের মধ্যে কি কি ফাংশনাল গ্রুপ আছে, কি কি বন্ড আছে, একটু খেয়াল করো। ফাংশনাল গ্রুপ না, কি কি বন্ড আছে,
SOR প্রাইম যদি আমি ধরি অ্যাস্টারের ক্ষেত্রে, ঠিক আছে? তার মানে অ্যালডিহাইডের যে ভ্যালু তার চেয়েও বেশি আসতেছে তোমার হচ্ছে অ্যাস্টারের ভ্যালু, ঠিক আছে? এটা কেন? অ্যাস্টারের ক্ষেত্রে সরি অ্যালডিহাইডের ক্ষেত্রে শুধুমাত্র প্লাস আই ইন্ডাকটিভ ইফেক্টটা কাজ করে, ডোনেটিং গ্রুপটা কাজ করছে। আর অ্যাস্টারের ক্ষেত্রে কি কাজ করছে খেয়াল করো তো, লোন পেয়ার আছে এখানে, হ্যাঁ লোন পেয়ার আছে, ইলেকট্রন যদি উইথড্র করে এখানে লোন পেয়ারকে দিতে পারছে, এটা হচ্ছে একটা ইফেক্ট। আর দুই এটাকে বলা হয় মেসোমারিক ইফেক্ট, ঠিক আছে? মেসোমারিক ইফেক্ট। আরেকটা হচ্ছে কি, সরি, যেহেতু অক্সিজেন ইলেকট্রন উইথড্র করতে পারে, এই যেখানে অক্সিজেন ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ আছে, উইথড্রয়িং গ্রুপ থাকার কারণে এখানে কি করতে পারে দেখো, যদি অক্সিজেন উইথড্র করে মানে হচ্ছে ইন্ডাকটিভ ইফেক্ট মাইনাস আই ইফেক্টটা যদি থাকে, উইথড্রয়িং ইফেক্টটাকে মাইনাস আই দিয়ে প্রকাশ করে, এই মাইনাস আই ইফেক্ট থাকে, তখন কি করছে দেখো এই লোন পেয়ারটা কিন্তু এই দিকে চলে আসে, তাই না? দেখো বিপরীত মুখী কিন্তু দুটো অ্যাকশন এই অ্যাস্ট্রার মধ্যে কাজ করছে, একটা হচ্ছে প্লাস এম ইফেক্ট মেসোমারিক ইফেক্ট, আর একটা হচ্ছে ইলেকট্রন উইথড্রয়িং ইফেক্ট কাজ করছে। এখন অ্যাস্ট্রালের ক্ষেত্রে দেখা যায় আলটিমেটলি তোমার হচ্ছে ফাইনালি তোমার হচ্ছে উইথড্রয়িং ইফেক্টটা বেশি কাজ করে অ্যাস্ট্রাল ফাংশন গ্রুপের ক্ষেত্রে, ঠিক আছে? অ্যাস্ট্রাল ফাংশন গ্রুপে যেহেতু বেশি কাজ করে, উইথড্রয়িং ইফেক্ট যদি বেশি কাজ করে, তাহলে কি হচ্ছে বন্ড অর্ডার কিন্তু এখানে বন্ড স্ট্রেংথটা কিন্তু বেড়ে যাচ্ছে, ঠিক আছে? তার মানে আলটিমেটলি এই পার্টটা থাকছে, মানে প্লাস এম ইফেক্টটা সে উইথড্রয়িং ইফেক্টটা বেশি শক্তিশালী হিসেবে কাজ করে অ্যাস্ট্রাল লিঙ্কেজের ক্ষেত্রে। এই জন্য কি হয়, যখন উইথড্র করছে এই অক্সিজেনটা, এই লোন পেয়ার যখন উইথড্র করছে ইলেকট্রন, তখন কি হচ্ছে এই লোন পেয়ারটা এই বন্ডটা শর্ট হয়ে যাচ্ছে, বন্ড ডিসটেন্সটা বেড়ে যাচ্ছে, শর্ট হয়ে যাচ্ছে, যার কারণে হায়ার অ্যাবজর্পশন অফ ফ্রিকোয়েন্সি দরকার হচ্ছে, ঠিক আছে? এই জন্য অ্যাস্টারের ক্ষেত্রে অ্যালডিহাইডের চেয়েও একটু বেশি মানে 1735 1740 এই ধরনের মানে তোমার হচ্ছে অ্যাস্টারের পিক দেয়। আমি কিন্তু শুধুমাত্র একদম জাস্ট অ্যাস্টার ফাংশন গ্রুপের কথা বলছি। এই এখানে আর কি হবে, এই আর কি হবে, এই আর এর ডিফারেন্ট হওয়ার কারণে কিন্তু এই ফাংশন গ্রুপের মানও কিন্তু চেঞ্জ হয়ে যায়, কিন্তু বেসিক বেস ভ্যালু হচ্ছে 1735, কিটোনের ক্ষেত্রে 1715, আর অ্যালডিহাইডের ক্ষেত্রে 1725। এটা হচ্ছে অ্যালডিহাইডের জন্য বেস ভ্যালু। আদারওয়াইজ হাইড্রোজেন বাদে যে তোমার আর কি আসলো, আর প্রাইম কি আসলো, এগুলা কিন্তু পরের ব্যাপার, পরে কনজুগেশন এখানে আছে কিনা, ওইখানে ইলেকট্রন উইথড্রয়িং প্রপার্টি আছে কিনা, কিংবা ইলেকট্রন ডোনেটিং প্রপার্টি আছে কিনা, এটা পরের বিষয়, ঠিক আছে? বেসিক যে অ্যাস্টারের কথা এটা বলতেছে। তো অ্যাস্টার তোমার হলো কি, এখানে মেসোমারিক ইফেক্ট থাকে, আবার ইন্ডাকটিভ ইফেক্টও থাকে। এখানে অ্যাস্টারের ক্ষেত্রে সাধারণত উইথড্রয়িং যে আছে এটা বেশি কাজ করে, যার কারণে বন্ড অর্ডারটা বেড়ে যায়, বন্ড স্ট্রেংথ বাড়ে, এই কারণে ফোর্স কনস্ট্যান্ট বেড়ে যায়, ফোর্স কনস্ট্যান্ট বাড়লে আলটিমেটলি ফ্রিকোয়েন্সি অফ অ্যাবজর্পশনটাও বেশি হয়। এটা গেল কিটোনের কথা। এরপর আমি আসবো অ্যাসিড ক্লোরাইড। আগে যেটা বাড়ে সেটা খেয়াল করি। অ্যালডিহাইড গেল, কিটোন গেল, অ্যাস্টার গেল, এরপর হচ্ছে অ্যাসিড ক্লোরাইড। অ্যাসিড ক্লোরাইডের ক্ষেত্রেও একই কথা, অ্যাসিড ক্লোরাইডের ক্ষেত্রেও কিন্তু বেড়ে যায়। অ্যাসিড ক্লোরাইডের ক্ষেত্রে পাই আমরা কত, 1800, সিম্পলি 1800 তো পাই আমরা, ঠিক আছে? এখানে একই কথা, ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভ হওয়ার কারণে তোমার হচ্ছে এখানে একটা কথা আছে, অক্সিজেনও কিন্তু ইলেকট্রোনেগেটিভ মোর দ্যান ক্লোরিন, তারপরেও ক্লোরিন টানছে, কেন জানো? কারণ ক্লোরিনের স্পেসটা বেশি, কারণ হচ্ছে ক্লোরিনের আউটার স্পেসে ইলেকট্রন অ্যাকোমোডেট করতে পারে বেশি। এই কারণে তোমার একটা চার্ট দেখো পিরিয়ডিক টেবিলের, অক্সিজেনের কিন্তু ইলেকট্রোনেগেটিভিটি বেশি, হ্যাঁ, কিন্তু তারপরেও কিন্তু অ্যাসিড ক্লোরাইডের ক্ষেত্রে অ্যাসিড ক্লোরাইডের সংকেতটা কি, RCOL, তারপর কিন্তু ইন্ডাকটিভ ইফেক্টের মাধ্যমে ক্লোরিনটা টেনে নেয়। এই যে টেনে নিচ্ছে, এটার কারণ হচ্ছে ক্লোরিনের আউটার শেলে ইলেকট্রন অ্যাকোমোডেট করার মতো স্পেস থাকে বেশি, এই কারণে ইলেকট্রনটা খুব সহজে সে টেনে নিতে পারে নিজের, মানে তোমার ইলেকট্রন রিপালশনটা খুব কম হয়, এই কারণে ক্লোরিনটা খুব সহজে ইলেকট্রন উইথড্র করতে পারে, যার কারণে অ্যাসিড ক্লোরাইডের ক্ষেত্রে যেহেতু ক্লোরিন টানছে, অক্সিজেনের কি হচ্ছে, বন্ড অর্ডারটা বেড়ে যাচ্ছে, বন্ড স্ট্রেংথ বাড়ছে, বন্ডটা শর্ট হয়ে যাচ্ছে, ফোর্স কনস্ট্যান্ট বাড়ছে, যার কারণে ফ্রিকোয়েন্সি অফ অবজারভেশনটা বেশি হচ্ছে, 1800 চলে যাচ্ছে, খেয়াল করো 1800, ঠিক আছে? এটা হচ্ছে অ্যাসিড ক্লোরাইডের ক্ষেত্রে। এই যে এই কয়টা কারণে হচ্ছে তোমার আসলে ফ্রিকোয়েন্সি অফ অ্যাবজর্পশনটা বেড়ে যায়।
আর আরেক যেগুলো কমে যায় বেস ভ্যালু, যেমন হচ্ছে 1715 কিটোনের বেস ভ্যালু, তাই তো এই বেস ভ্যালু থেকে কমে আসছে কোনগুলো? কমে আসে তোমার অ্যাসিড, অ্যামাইড, হ্যাঁ এই দুটো হচ্ছে তোমার কমে আসে। আর অ্যানহাইড্রেট একটু ডিফারেন্ট, অ্যানহাইড্রেট একটু কমে আসে, সরি অ্যানহাইড্রেট একটু ডিফারেন্ট। অ্যানহাইড্রেট একটু বলি দেখো, অ্যানহাইড্রেটের ক্ষেত্রে কি হয়, দুইটা কার্বন অক্সিজেন ডাবল বন্ড থাকে এখানে, তাই তো? এটা গেল অ্যাসিড ক্লোরাইডের পার্টটা। আমি কিন্তু ডিটেইলস এর স্লাইডে আবার দিব, ঠিক আছে? কিভাবে মানে ডিটেইলস কোনটা বাড়ে কমে এটা কিন্তু আমি স্লাইড করবো আবার নতুন করে। আমি ওখান থেকে জাস্ট বলে যাচ্ছি, কারণ এই চার্টটা আইআর এর ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। এই চার্ট যে বুঝবে, এইখানে মান নিয়ে খুব চিন্তা ভাবনা করতে হবে, মানগুলো একদম মাথায় নিয়ে আসতে হবে। পাভিয়ার এই চার্টটা, ঠিক আছে? তোমার এই চার্ট গুলো কিন্তু খুব সহজে মাথায় রাখা যায়, একটু প্র্যাকটিস করলে প্রত্যেকটা ভ্যালু কিন্তু মনে থাকে, ঠিক আছে? শুধু বেস মনে রাখতে হবে, কিটোনের ক্ষেত্রে কেন বাড়ছে কমছে, কোন ফাংশন গ্রুপে বাড়ছে কেন কমছে, এগুলো একটু ভালোভাবে মনে রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, যেটা অ্যানহাইড্রাইড ক্ষেত্রে কি হয়, এখানেও তোমার হচ্ছে মেসোমারিক ইফেক্ট থাকে এবং ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাকে। কারণ কি দেখো, আমি স্ট্রাকচারটা আঁকি। অক্সিজেন, এটা তো অ্যানহাইড্রাইড, তাই না? এটা অ্যানহাইড্রাইড। এই অক্সিজেনটা দেখো, এখানে যেটা বলছিলাম তোমাদের এই ফাংশনাল গ্রুপটা এখানে আসতে পারে, তাই তো? এরকম একটা যেটাকে আমরা বলছি মেসোমারিক ইফেক্ট, অথবা কি হতে পারে, ইলেকট্রন টানছে উইথড্রয়িং ইফেক্ট হতে পারে, মাইনাস আই ইফেক্ট। এখানে কি হয়, এই জন্য আমরা দুইটা সিও পাই, ঠিক আছে? যদি মাইনাস আই ইফেক্ট হয়, হ্যাঁ মনে করো একটার ক্ষেত্রে যদি তোমার হচ্ছে মাইনাস আই ইফেক্টটা যখন কাজ করে, মাইনাস আই ইফেক্টটা যখন কাজ করছে তখন এটা বেড়ে যাচ্ছে, খেয়াল করো এটার ক্ষেত্রেও আসলে ইলেকট্রন উইথড্রয়িং ইফেক্টটাই মূলত কাজ করে। যদি ইলেকট্রন উইথড্র করলে কি হয়, এখানে বন্ড স্ট্রেংথ বেড়ে যায়। বন্ড স্ট্রেংথ বাড়ার জন্য আমরা কি পাচ্ছি, একটা বেস ভ্যালু থেকে একটু বেশি হবে। দেখো এই যে অ্যানহাইড্রাইড 1810 এবং 1760। 1810 কখন আসে, যখন ইলেকট্রন উইথড্রয়িং ইফেক্টটা কাজ করে। ইলেকট্রন উইথড্রয়িং ইফেক্ট যখন একটার ক্ষেত্রে কাজ করছে, তখন কিন্তু আরেকটা কার্বনের মূলকটা একটু ফ্রি থাকছে, এখানে টানছে, মানে একটা ক্ষেত্রে বেশি টানছে আর একটা ক্ষেত্রে একটু কম টানছে, ঠিক আছে? এই কারণে কি হয়, তোমার দুইটা পিক পাই। যখন এই কার্বন ফাংশনাল গ্রুপটাকে টেনে নিচ্ছে, তখন এই ফাংশনাল গ্রুপ থেকে কিছুটা কম টানে, যার কারণে এটার মানটা একটু কমে আসে, 1760 এর দিকে আসে, ঠিক আছে? 1760। আবার অ্যানহাইড্রাইডের ক্ষেত্রে কিছু কিছু দেখা যাচ্ছে তোমার হচ্ছে প্লাস এম ইফেক্ট এবং প্লাস আই ইফেক্ট দুইটাই কাজ করে। যখন প্লাস এম ইফেক্ট কাজ করবে তখন কি হবে, তখন কিন্তু মেসোমারিক ইফেক্ট থাকলে, অথবা আমরা যেটাকে বলি সাধারণত কনজুগেশন মেসোমারিক ইফেক্ট থাকলে কিন্তু ভ্যালুটা একটু কমে আসে। যখন প্লাস এম ইফেক্ট কাজ করে তখন সেটার মানটা কমে যায়। আর যখন মাইনাস আই ইফেক্ট মানে ইলেকট্রন উইথড্র করে, ইন্ডাকটিভ ইফেক্ট থাকলে তখন কিন্তু মানটা বেড়ে যায় 1810 1760। সেক্ষেত্রে তোমার হচ্ছে এই জিনিসটাও খেয়াল করতে হবে, কার্বনিল রিজিয়নে যদি তোমার হচ্ছে দুইটা গ্রুপ মানে দুইটা পিক থাকে 1810 এবং 1760, সেক্ষেত্রে আমরা বুঝতে পারি এখানে অ্যানহাইড্রাইড ফাংশনাল গ্রুপ আছে। অ্যানহাইড্রাইড আরেকটা উপায় হচ্ছে, এই দুটো ফাংশন তো থাকবেই, প্লাস আরেকটা কি থাকবে, কার্বন অক্সিজেন সিঙ্গেল বন্ডের একটা স্ট্রং পিক থাকবে অ্যানহাইড্রাইডের জন্য। কার্বন অক্সিজেন এই সিঙ্গেল বন্ডের জন্য একটা স্ট্রং পিক থাকবে, যে 1300 থেকে 1100 মধ্যে একটা স্ট্রং পিক থাকবে, ঠিক আছে? এটা কিন্তু আমরা অ্যাস্টারে পাবো। অ্যাস্টারের ক্ষেত্রে 1735 যেমন একটা আইডেন্টিফাইং পিক, ঠিক একইভাবে কার্বন অক্সিজেন সিঙ্গেল বন্ডটা আমার খেয়াল করতে হবে সাথে সাথে তোমার 1250 1300 দিকে কোনো পিক আছে কিনা, ঠিক আছে? এটা দিয়ে আমরা অ্যাস্টারটা কনফার্ম করতে পারি। আর এখানে হচ্ছে তোমার অ্যানহাইড্রাইড দুইটা কার্বনের জন্য দুটো পিক থাকবে, একটা 1800 ঘরে অবশ্যই থাকবে, মনে রাখবা 1800 ঘরে অবশ্যই একটা পিক থাকবে, আর একটা হচ্ছে 1760, ঠিক আছে? এই গেল তোমার হচ্ছে অ্যানহাইড্রাইড। এখন ডিসকাস করব কোন কোন ক্ষেত্রে আসলে বিলটা কমে যায়। কমে হলো অ্যাসিড এবং অ্যামাইডের ক্ষেত্রে। অ্যাসিড এবং অ্যামাইড, হ্যাঁ বলো ম্যাম। অ্যানহাইড্রেটের ক্ষেত্রে কি অ্যাসিমেট্রিকের কোনো বিষয় আছে নাকি? সিমেট্রিক অ্যাসিমেট্রিক দুইটা অ্যাসিমেট্রিকের জন্য বইতে, ভ্যালুটা একটু বেশি আর কোথাও না অ্যানহাইড্রাইডের জন্য, আর হচ্ছে যে হ্যাঁ সিমেট্রিক। এইটা দুইটা, শোনো দুইটা বইতে তোমার দুই রকম তোমার একটা লিখতে পারো অ্যাসিমেট্রিক সিমেট্রিক স্ট্রেচিং এর ক্ষেত্রে এরকম দুটো আসে। তবে মেইন একদম বেসিকে তোমার হচ্ছে যেটা এখানে প্লাস এম ইফেক্ট প্লাস আই ইফেক্ট দুইটা কাজ করে, ঠিক আছে? প্লাস এম ইফেক্ট যখন থাকে তখন একটু কম আসে, আর প্লাস মাইনাস আই ইফেক্ট যখন থাকে তখন হচ্ছে 1810 আসে। আর কোন বইতে যেন দেখলাম তোমার হচ্ছে মনে হয় কালসি বইতেই তোমার সিমেট্রিক অ্যাসিমেট্রিক অতটা লেখা আছে।
এটা তুমি লিখতে পারো, তবে আমাদের আতাউর রহমান স্যার এরকম করেই পড়াইছেন। হ্যাঁ, এটা কি তোমার বেস্ট এক্সপ্লেনেশন বলছেন। এখন তোমার দুটাই ইনক্লুড করে দিতে পারো, সমস্যা নাই, ঠিক আছে। জি ম্যাম। আচ্ছা, আরেকটা যেটা যেটা বলছিলাম যেটা হচ্ছে অ্যাসিড এবং অ্যামাইডের ক্ষেত্রে কমে যায় মান, ঠিক আছে। সবাই মনে রাখবা আয়ের এর জন্য, যারা এই চারটা খুব ভালো করে গবেষণা করে পড়বা, প্রত্যেকটা ভ্যালু কেন বাড়ে কমে গবেষণা করবা, তাদের আইআর এ ভুল করার পার্সেন্টেজ অনেক কম, ঠিক আছে, অনেক কম। আচ্ছা, অ্যাসিডের ক্ষেত্রে কি হয়? অ্যাসিডের ক্ষেত্রে তোমার হচ্ছে কার্বনিল ফাংশনাল গ্রুপটা হাইড্রোজেন বন্ডিং এ পার্টিসিপেট করে, ঠিক আছে। যখনই একটা কার্বনিলের OH, কার্বনিলের COটা যখন একটা হাইড্রোজেনের সাথে যখন বন্ড ফর্ম করবে, তখন কি হবে? তখন বন্ড ডিসটেন্সটা বেড়ে যাবে, বন্ডটা উইক হয়ে যাবে। সরি, বন্ড কমে যাবে। হ্যাঁ, এই বন্ড অক্সিজেনের লেন্থ বন্ড অর্ডার বেড়ে যাবে, বন্ড লেন্থ বেড়ে যাবে, বন্ড লেন্থ বেড়ে যাবে আর কি, বন্ড স্ট্রেংথটা কমে যাবে হাইড্রোজেন বন্ডের। এই দেখো লোন পেয়ারটা আছে, লোন পেয়ার তখন এর সাথে হাইড্রোজেন বন্ড নিয়ে চলে যাবে। তখন কি হচ্ছে, এই যখন এই লোন পেয়ার বন্ডিং চলে যাচ্ছে, তখন এটা কি এই বন্ড রেজিস্ট্যান্সটা কমে যাবে। কমে গেলে কি হবে? বন্ড অর্ডারটা কি হবে? বন্ড অর্ডারটা কমবে, ফোর্স কনস্ট্যান্টও কমে যাবে, বন্ডটা শর্ট হবে না, লেনদেন হবে, ঠিক আছে। এটা লেনদেনিং হচ্ছে, এটার কারণে কি হচ্ছে, ফ্রিকোয়েন্সি অফ অ্যাবজর্পশনটা কমে যাচ্ছে, ঠিক আছে। তখন কি হবে, এই লোন পেয়ার যখন এখানে পার্টিসিপেট করবে, তখন এই পাই বন্ডটা এখানে সরে যাওয়ার একটা টেন্ডেন্সি কাজ করবে, মানে ফার্স্ট অর্ডার মানে বন্ডটা সিঙ্গেল বন্ড ক্যারেক্টার শো করার ট্রাই করবে, মানে সিঙ্গেল বন্ড কিছুটা সিঙ্গেল বন্ড এক্স্যাক্টলি কিন্তু না, বলছি যে পাই বন্ডটা সরে যাওয়ার একটা প্রবণতা থাকে, যার কারণে বন্ড অর্ডারটা কমে যায়। কমে যাওয়ার কারণে এখানে তোমার হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ অ্যাবজর্পশনটাও কমে যায়। 1710 সাধারণত মেইন বেস ভ্যালু আসে 1710, ঠিক আছে, অ্যাসিডের ক্ষেত্রে। আর অবশ্যই আরেকটা পিক আমরা পাই, OH এর পিক পাই, তাই না? কার্বক্সিলিক অ্যাসিডের আরেকটা আইডেন্টিফাইং পিক হচ্ছে আমরা একটা ব্রড পিক পাই OH এর জন্য। হ্যাঁ, এটা তো পেলামই, আরেকটা পাচ্ছি কি OH। এই OH টা কিন্তু অ্যাসিডের ক্ষেত্রে, অ্যালকোহলের কিন্তু OH আছে, আবার অ্যাসিডের কিন্তু OH আছে, কিন্তু অ্যাসিডের যে OH, অ্যাসিডের OH টা কিন্তু তোমার হচ্ছে অনেক বেশি ব্রড হয়, প্রায় 2425 থেকে 3400 থেকে একটা ব্রড পিক পাই, ঠিক আছে। কার্বক্সিলিক অ্যাসিডের জন্য এখানে খেয়াল করো, OH টা 3400 থেকে 2400, এত বড় ব্রড পিক আর কোনো ফাংশনাল গ্রুপে কিন্তু আসে না, OH এও আসে না, ঠিক আছে। এটা কারণটা কি এখন বলো পারবা কেউ? যে ফেনল কিংবা হচ্ছে তোমার অ্যালকোহলও কিন্তু হাইড্রোজেন বন্ডিংটা পসিবল, তাই না? কিন্তু তারপরেও কিন্তু আমরা সাধারণত অ্যালকোহলের ক্ষেত্রে কি পাচ্ছি খেয়াল করো, 3400 থেকে 3200 এরকম একটা ব্রড পিক পাই, এটাও ব্রড হয় অবশ্যই, কিন্তু এটার ক্ষেত্রে খেয়াল করো, অ্যাসিডের ক্ষেত্রে খেয়াল করো 3400 থেকে 2400, অনেক ব্রড একটা পিক, যেটাকে তোমার CH কে ওভারল্যাপ করে যায়। খেয়াল করো এখানে CH মাঝখানে CH পিক পড়ে যায় না অ্যাসিডের ক্ষেত্রে? এই যে তোমার কি বলে 2850, 3000, 3150 সবগুলো কিন্তু অ্যাসিডের পিকটা কিন্তু ওভারল্যাপ করে যায়, একদম ব্রড একটা পিক আছে, যেখানে CH এর পিকগুলো কিন্তু এখানে ওভারল্যাপ হয়ে যায়। এই জিনিসটা থেকে আমরা, এই জিনিসটা আসলে অ্যাসিডের ক্ষেত্রে এত বেশি ব্রড কেন আসে বলতে পারবা কেউ? ওই যে তো ফেনলে তো OH আছে, তাই না? অ্যালকোহলে তো OH থাকে, এখানে তোমার এত ব্রড কিন্তু আসে না। খেয়াল করো, যদি হাইড্রোজেন বন্ডেড হয় 3400 থেকে 3200 ব্রড হয়, কিন্তু অ্যাসিডের মতো এত ব্রড হয় না। কেন এই জিনিসটা হচ্ছে বলতে পারবা? পারবা না? আচ্ছা, আমি বলি, দেখো। ম্যাম রেজোন্যান্সের জন্য? না, রেজোন্যান্সের কোনো কারণ না এখানে। এখানে তোমার হচ্ছে মেইনলি হাইড্রোজেন বন্ডিং এর কারণেই ব্রড হয়। এখন অ্যাসিডের ক্ষেত্রে হাইড্রোজেন বন্ডিং একটা মলিকুলে দুইটা হচ্ছে, খেয়াল করো, একটা হচ্ছে কার্বনের লোন পেয়ার, আর একটা হচ্ছে এই হাইড্রোজেনটা, যার কারণে ভ্যারাইটিস রকমের একটা মলিকুলের মধ্যে যখন দুইটা হচ্ছে, তার মানে কি হাইড্রোজেন বন্ডের সংখ্যা কিন্তু ডাবল হয়ে আছে অ্যালকোহল কিংবা ফেনলের চেয়ে, তাই না? অ্যালকোহল যদি কোনো মলিকুল হয়, অ্যালকোহল যদি একটা হয়, সেক্ষেত্রে একই, মনে করো এখানেও মিথানল, এখানেও মিথানোয়িক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড, ঠিক আছে। সেক্ষেত্রে কিন্তু তোমার কি এখানে ডাবল বন্ড দুইটা, সরি হাইড্রোজেন বন্ডিং দুইটা, এখানে হাইড্রোজেন বন্ডিং কিন্তু একটা।
ভ্যারাইটিস রকমের হাইড্রোজেন বন্ডিং এর কারণে কার্বনিল মূলকের কি হচ্ছে এই সরি OH যে বন্ডটা আছে OH এর বন্ডের অনেক ডিফারেন্ট একটা রেঞ্জের OH অ্যাবজর্পশন করে, ঠিক আছে? তার মানে এই OH যে বন্ড লেন্থটা একটা মানে কি বলবো OH এর যে বন্ড লেন্থটা আছে বন্ড লেন্থটা বিভিন্ন ধরনের বন্ড লেন্থ তৈরি করে, ঠিক আছে? বিভিন্ন ধরনের অ্যাবজর্পশন হওয়ার কারণে বিভিন্ন ধরনের বন্ড লেন্থ তৈরি করে। কোনো কোনো হাইড্রোজেন বন্ড খুব স্ট্রঙ্গার হয়, কোনো কোনো হাইড্রোজেন বন্ড খুব উইকার হয়, কোনোটা মাঝারি হয়। এরকম ভাবে একটা ওয়াইড রেঞ্জ অফ হাইড্রোজেন বন্ড তৈরি করে। এই ওয়াইড রেঞ্জ অফ হাইড্রোজেন বন্ড তৈরি করার কারণে OH যে বন্ড স্ট্রেংথটাও ডিফারেন্ট হয়। এই OH বন্ডটা ডিফারেন্ট হওয়ার কারণে তোমার হলো কি হয় অ্যাবজর্পশনটা কিন্তু অনেক ব্রড হয়। এখানে আরেকটা কারণ হচ্ছে তোমার অ্যাসিড সাধারণত ডাইমার ফর্ম করে থাকে, ঠিক আছে? মনে করো এই একই অ্যাসিডটা কিন্তু দুইটা এখানে হাইড্রোজেন বন্ড ফর্ম করে থাকবে, ঠিক আছে? যার কারণে তোমার এক মলিকুলের মধ্যে এই যে দেখো এই OH এর ডিফারেন্সিয়েট হবে অনেক, ডাইমার ফর্ম করার কারণে এই OH এর যে লেন্থটা আছে বিভিন্ন ধরনের লেন্থ পাওয়া যাবে। এই কারণে তোমার অ্যাসিডের ক্ষেত্রে অনেক বেশি ব্রড হয়, আর OH এর ক্ষেত্রে কি হয় OH এর ক্ষেত্রে একই কারণে হাইড্রোজেনের বন্ডের ক্ষেত্রে ব্রড হয়, কিন্তু এত বেশি ব্রড হচ্ছে না কারণ ডাইমার ফর্ম করছে না, কিন্তু বা এত ভ্যারাইটিস রকমের তোমার হচ্ছে OH-টা ফর্ম করতেছে না, যার কারণে OH-টা একটু কম ব্রড হয় আর অ্যাসিডটা বেশি হয়। আচ্ছা, এখানে ব্রড হওয়ার কারণটা কি যেটা বললাম যে বন্ড লেন্থটা সাধারণত আমার তো খেয়াল করছে আসলে OH-টা, তাই তো? OH এর বন্ড লেন্থ OH এইটার বন্ড লেন্থ খেয়াল করছি। এর সাথে এই অক্সিজেনের লোন পেয়ারের সাথে একটা হাইড্রোজেন এসে হাইড্রোজেন বন্ড ফর্ম করবে, এই হাইড্রোজেন আবার অন্য কোনো ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের সাথে বন্ড ফর্ম করবে। এই যে বিভিন্ন ধরনের বন্ড তৈরি হচ্ছে হাইড্রোজেন বন্ড, খেয়াল করো হতে পারে যে এই হাইড্রোজেন বন্ডটা অনেক স্ট্রং, এই হাইড্রোজেন বন্ডটা আবার অনেক উইক। যখন এটা উইক হবে তখন এটা স্ট্রং হবে, যখন এই বন্ডটা স্ট্রং হবে তখন এটা উইক হবে, ঠিক আছে? এটা ডিপেন্ড করবে কি কোন মানে কোন ধরনের হাইড্রোজেন বন্ডটা ফর্ম করছে। যদি স্ট্রঙ্গার হাইড্রোজেন বন্ড হয় তাহলে উইকার OH বন্ড হবে, আর যদি উইকার হাইড্রোজেন বন্ডিং করে তাহলে তোমার স্ট্রঙ্গার OH বন্ড হবে, ঠিক আছে? এরকম করে বিভিন্ন ধরনের তোমার হচ্ছে OH বন্ড ফর্মেশন হয়, যেখান থেকে আমরা বের করতে পারি তোমার হচ্ছে OH-টা কেন ব্রড হয়, ঠিক আছে? আচ্ছা, OH গেল, এখন অ্যামাইডটা বের করছি। অ্যামাইড, আচ্ছা ওয়েট করো। আচ্ছা আচ্ছা দেখো এরপরে হচ্ছে তোমার আচ্ছা অ্যামাইড, এরপর হচ্ছে তোমার অ্যামাইড। কার্বক্সিলিক অ্যাসিড গেল, কার্বক্সিলিক অ্যাসিডে আমরা হচ্ছে একটু কমে কার্বনিল মূলকটা পাবো, আর হচ্ছে OH তো দেখলে বুঝতেই পারি, তাই তো? কার্বক্সিলিক অ্যাসিডে OH সাধারণত 2500 থেকে 3400, অনেক ব্রড হবে, এটা দেখে কিন্তু আমরা খুব সহজেই বুঝতে পারি। আচ্ছা, আর একটা কি অ্যামাইড, অ্যামাইডের ক্ষেত্রে কি হয় খুব সিম্পলি মেসোমারিক ইফেক্ট কাজ করে, ঠিক আছে? দেখো মেসোমারিক ইফেক্ট কাজ করে, পিছলা খুব ল্যাপটপে এত এই জন্য তোমার স্লিপ হয়ে যায় কলমটা। আচ্ছা, লোন পেয়ার যখন আসবে লোন পেয়ার খুব সহজেই এখানে ডোনেট করতে পারে, লোন পেয়ার অক্সিজেন টেনে নেয়, এই কারণে তোমার হচ্ছে এখানে সিঙ্গেল বন্ড হয়ে যায়। সিঙ্গেল বন্ড হয়ে গেলে কি হয় মানটা অনেক কমে আসে, 1690 1680 এরকম পিকে, 1690 1680 1630 এই ধরনের পিক আসে। একটা রেঞ্জ দেওয়া কেন জানো? কারণ এখানে তোমার মনে করো যেখানে তোমার হচ্ছে কনজুগেশন আছে, কনজুগেশন থাকলে তো মান এমনিতেই কমে, আবার আছে অ্যামিন, তার মানে আরো কমে 1630 1620 এরকম মানে অ্যামাইডের মানটা চলে আসতে পারে, ঠিক আছে? এই হলো, তার মানে কি অ্যামাইডের ক্ষেত্রে কিন্তু তোমার উইথড্রয়িং নাইট্রোজেন কিন্তু মাঝে মাঝে উইথড্র করে, কিন্তু এখানে তোমার কি হচ্ছে
মেসোমারিক ইফেক্টটা বেশি কাজ করছে, ঠিক আছে? মেসোমারিক ইফেক্টটা বেশি কাজ করবে। নাইট্রোজেনের লোন পেয়ারটা যে ডোনেট করছে এটাকে বলা হচ্ছে প্লাস এম ইফেক্ট। এখানে প্লাস এম ইফেক্টটা মাইনাস উইথড্রয়িং ইফেক্ট, মানে নাইট্রোজেন যে ইলেকট্রন উইথড্র করতে পারে সেই উইথড্রয়িং ইফেক্টের চেয়ে মেসোমারিক ইফেক্টটা বেশি কাজ করে, যার কারণে অ্যামাইডের মানটা অনেক কমে আসে। এই কার্বনিল মূলকের মান নিয়ে আমি একটা স্লাইড করব নতুন করে, ঠিক আছে? কারণ কার্বনিল মূলকের এই পার্টটা নিয়ে অনেক প্রশ্ন আসছে। আচ্ছা, এই গেল হলো কার্বনিল ফাংশনাল গ্রুপগুলো। এরপরে অ্যালকোহল, ইথার, এস্টার, কার্বক্সিলিক অ্যাসিড, অ্যানহাইড্রাইডের জন্য আমরা অবশ্যই জানি CO একটা সিঙ্গেল বন্ড আমরা পাই। OH যদি ফ্রি হয় সেক্ষেত্রে এক ধরনের পিক, আর যদি হাইড্রোজেন বন্ডেড হয় সেক্ষেত্রে আরেক ধরনের পিক। ফ্রি হলে কিন্তু আমরা একটা শার্প পিকই পাবো 1600-র দিকে, সরি 3600-3650-এর দিকে, ঠিক আছে? আর যদি হাইড্রোজেন বন্ডেড হয় 3400 থেকে 3200-এর মধ্যে একটা ব্রড পিক আমরা পাই। এই যে তোমার এই পার্টটুক নিয়ে অনেক ধরনের প্রশ্ন হয়, ঠিক আছে? এই পার্টটুক নিয়ে অনেক ধরনের প্রশ্ন হয়। যেমন একটু বলি আমি তোমাদের, একটা সাইড পড়াতে গিয়ে কি শেষ নাকি আমরা তো বুঝলাম না তো। আরে এক স্লাইডে সময় শেষ। আচ্ছা, এই যে এখানে দেখো OH স্ট্রেচিং, একটু খেয়াল করো। এখানে দেখো যদি হাইড্রোজেন বন্ডেড হয় 3400 থেকে 3200-এর মধ্যে একটা ব্রড পিক আমরা পাচ্ছি। যদি আমি ডাইলিউশন করি, খেয়াল করো, ডাইলিউশন মানে হচ্ছে তোমার সলভেন্টের সাথে যদি হাইড্রোজেন বন্ড, এখানে হাইড্রোজেন বন্ডেড, সলভেন্টটা কি, সলভেন্টটা হাইড্রোজেন বন্ড ফর্ম করতে পারছে। অথবা তুমি যদি বলো পিওর অ্যালকোহল থাকে, পিওর অ্যালকোহল কিন্তু একজন একই সাথে তোমার হচ্ছে হাইড্রোজেন বন্ড ফর্ম করবে। এখন যদি আমি একটা নন পোলার সলভেন্ট দিয়ে নন পোলার সলভেন্ট দিয়ে ডাইলিউশনে যাই, তখন কি হবে? নন পোলার সলভেন্টের সাথে কিন্তু তোমার যে তোমার OH ফাংশন গ্রুপটা আছে এটা কিন্তু কোনো হাইড্রোজেন বন্ডিং এ যাবে না। ডাইলিউশন করলে কি হয়, কিছু যদি তুমি মাঝখানে পর্যায়ে যাও, তুমি কিছু ডাইলিউশন করেছো, হাফ ডাইলিউশন করেছো, হাফ ডাইলিউশন করোনি, তখন কি হবে? তোমার ফ্রি কিছু OH থেকে যাবে, মনে করো ফ্রি OH, যার পাশে তোমার হচ্ছে সব ধরনের সলভেন্ট দিয়ে ঘিরে থাকবে, যার কারণে এই মলিকুলটা, এই অ্যালকোহলটা কি করতে পারবে? সলভেন্টের সাথেও হাইড্রোজেন বন্ড ফর্ম করতে পারে না, আবার আরেকটা মলিকুলের সাথেও, আরেকটা অ্যালকোহলের সাথেও বন্ড ফর্মেশন করতে পারে না। আবার কিছু কিছু মলিকুল থাকবে, মনে করো OH এর সাথে এই OH, এর সাথে হাইড্রোজেন বন্ডিং হবে আরেকটা OH এর, ঠিক আছে? যেহেতু আমি নন পোলার সলভেন্ট দিয়ে ডাইলুট করছি, খেয়াল করো কিন্তু নন পোলার সলভেন্ট দিয়ে যখন ডাইলুশন হবে 50% ডাইলুশনে চলে গেলে কি হচ্ছে, 50% ডাইলুশন চলে কিছু কিছু মলিকুল সলভেন্ট দিয়ে ঘিরে থাকবে, যার কারণে না সে সলভেন্টের সাথে হাইড্রোজেন বন্ড ফর্ম করতে পারবে, না নিজেদের মধ্যে হাইড্রোজেন বন্ড ফর্ম করতে পারবে। কিন্তু আবার কিছু পার্সেন্টেজ মলিকুল কি করবে? নিজেদের মধ্যে বন্ড ফর্ম করতে পারবে, হাইড্রোজেন বন্ড। যার কারণে আমি একটা দেখো টিকটা কি পাবো, ফ্রি OH পাচ্ছি 3600-এর দিকে একটা ফ্রি OH পাচ্ছি, আর ব্রডলেনটা একটু কমে যাবে, ঠিক আছে? কমে গিয়ে তোমার হচ্ছে 3200 থেকে 3400 মাঝামাঝি একটা ব্রড পিক আসবে। আরেকটা কি পিক আসছে খেয়াল করো, যদি আমি পুরোপুরি ডাইলুট করে ফেলি, হ্যাঁ, নন পোলার সলভেন্ট দিয়ে যদি আমি 100% ডাইলুশন করে ফেলি, তখন কি হবে? প্রত্যেকটা মলিকুলের পাশে তখন সলভেন্ট চলে যাবে, নন পোলার সলভেন্ট চলে যাবে, যার সাথে হাইড্রোজেন বন্ড ফর্ম করতে পারে না। এই যে এখানে সলভেন্ট চলে আসার কারণে, সলভেন্টের পার্সেন্টেজ বেশি হওয়ার কারণে এক একটা মলিকুলের সাথে কোনো হাইড্রোজেন বন্ড ফর্মেশনে যেতে পারে না, যার কারণে শুধুমাত্র ফ্রি OH যদি হয়, একদম ফ্রি OH, কোনো হাইড্রোজেন বন্ড ফর্ম করতে পারে শুধুমাত্র, তখন আমরা কি যাবো? একটা নর্মাল যে শুধুমাত্র একটা সিঙ্গেল টাইপ অফ OH থাকবে, তার জন্য আমি একটা সিঙ্গেল অ্যাবজর্পশন 3600 কিংবা 3650 দিকে পাচ্ছি, যেটাকে CH-টাকে ওভারল্যাপ করছে না, ঠিক আছে? এই CH-টা কিন্তু খেয়াল করো, যদি তোমার অ্যালকোহল না হয়, যদি অ্যাসিড হতো, তাহলে কিন্তু এই CH-টাকেও কিন্তু ওভারল্যাপ করে যেত, মানে এই এরকম ওভারল্যাপ একটু কর্নার হয়ে থাকে, আমি তোমাদের দেখাবো পিকে, হ্যাঁ, এরকম করে একটা মান আসে। সবাই বুঝতে পারছো তো আমার কথা? আরেকবার বুঝি না ম্যাম, এই কথাটা বুঝতে পারি নাই ম্যাম। কোনটা বলো দেখি। এই যে এখানে আপনি ওভার দেখাইলেন ম্যাম, যে হচ্ছে এই এটা কার্ভটাকে হচ্ছে তোমার, এটাকে আমি যদি মনে করি, এখানে অ্যালকোহলের পার্ট দেখেছি, OH এর অ্যালকোহল, হ্যাঁ, OH স্ট্রেচিং রিজিয়ন, হ্যাঁ, এখানে আমি শুধুমাত্র অ্যালকোহলের ক্ষেত্রে তুমি যখন ডাইলিউশন করছো তখন পিকগুলো এরকম আসে, হ্যাঁ, OH এর ক্ষেত্রে। কিন্তু যদি অ্যাসিড হতো, এখানে ফেনল কিংবা অ্যালকোহলের OH বলে কিন্তু দেখো CH-টা খুব স্পষ্ট করে আসছে, আমি দেখতে পাচ্ছি।
কিন্তু যদি কার্বক্সিলিক অ্যাসিডের OH হতো তখন কি হতো, তখন এই পিকটা এরকম ব্রড আসতো, দাঁড়াও একটু দেখাই, এই যে এরকম ব্রড আসতো, হ্যাঁ এরকম এই যে একটুখানি জাস্ট সিএইচ কে ওভারল্যাপ করে যায় কার্বক্সিলিক অ্যাসিডের OH-টা, যার কারণে সিএইচটা খুব কম অল্প একটু বোঝা যায়। ঠিক আছে, এই ধরনের পিক দেখলেও তুমি বুঝতে পারবা যেটাকে সিএইচ কে ওভারল্যাপ করে যায়, একটু কর্নার হয়ে থাকে অ্যাসিডের ক্ষেত্রে, এটা হচ্ছে তোমার অ্যাসিডের OH। এটা খুব সহজেই বের করা যায়। অ্যাসিডের OH নাকি হচ্ছে তোমার অ্যালকোহলের OH, এটাকে ডিফারেন্সিয়েট করার কথা আমি বলছি। অ্যালকোহলের OH কখনোই সিএইচ কে, নরমাল সিএইচ রেঞ্জের যে পিক গুলো আছে মিথাইন মিথিলিনের জন্য অথবা মিথাইলের জন্য, এই পিক গুলোকে ওভারল্যাপ করে না অ্যালকোহল কিংবা ফেনল। কিন্তু কার্বক্সিলিক অ্যাসিডের যে OH-টা আছে সেটা তোমার হচ্ছে সিএইচ এর পিক কে ওভারল্যাপ করে, কিন্তু লাস্টে একটু ব্রড যখন হয় একটু কর্নার করে, এখানে একটু কর্নার হয়ে আসে, কর্নার হয়ে উপরে উঠে যায়। এই ধরনের পিক থাকলে তুমি বুঝতে পারবা এটা কার্বক্সিলিক অ্যাসিডের OH এর পিক, এটা বললাম। ঠিক আছে? জি ম্যাম, বুঝতে পারছি। আচ্ছা, আর যেটা আগে বলতে সেটা তো বললামই, এটা জাস্ট অ্যালকোহলের ক্ষেত্রে তুমি যদি অ্যালকোহল, কিন্তু অ্যালকোহল এবং ফেনলের কথা বলছে, যখন তুমি একটা লিকুইডকে পিওর লিকুইডকে তুমি নন পোলার সলভেন্ট দিয়ে যেখানে ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং হয় না, সেক্ষেত্রে তুমি ডাইলুশন করো, তুমি ডাইলুশনের কার্ভটা এরকম পাবা। এখানে কিন্তু অনেক ধরনের প্রশ্ন আসে, হ্যাঁ আমি অনেকগুলো বই থেকে একটু কি কি এক্সাম্পল আসতে পারে আমি কিন্তু একটু রেডি করেছি, বুঝছো? তো ওদেরকে আমি দিয়ে দিব, সমস্যা নাই। সমস্যা হচ্ছে পড়তে হবে, এটা হচ্ছে বড় কথা। সবচাইতে ভালো হতো যদি তোমার নিজেরা ঘাটাঘাটি করে এটা বের করতাম, বুঝছো, তাহলে সবচেয়ে বেস্ট হতো। তোমার সেটা করো না, এটাই সমস্যা। যেমন ধর আমি যদি একটা এক্সাম্পল দিই, এরকম মনে করো যে ফেনল, পিওর ফেনল, প্যারা টারশারি বিউটাইল ফেনল, এটা যদি আমি অর্থ পরিশোনে দেই তাহলে কি হবে? আবার যদি দুইটা পরিসরের অর্থ থাকে তাহলে কি হবে? তাহলে হাইড্রোজেন বন্ডিং অবস্থাটা কিরকম হবে বলো? হ্যাঁ বলো দেখি কি হবে, আমরা কিরকম পিক পাবো? দেখো একটু চিন্তা করে বলো এখানে, বলো। আমি এখানে তো হচ্ছে আপনার অর্থ, যেটা অর্থের ক্ষেত্রে হচ্ছে আমরা আমাদের পিকটা সবচেয়ে আসবে আর কি, কম আসবে ম্যাম। কোন হাইড্রোজেন বন্ডিং পিক কম আছে বলতে কি জানো, এখানে যেহেতু বড় দুটা গ্রুপ ফাংশনাল গ্রুপ আছে, খেয়াল করো, তার সাথে বিটাল অ্যামিন, যখন এই ফাংশনাল গ্রুপটা দেখবা তখনই মনে করবা যে স্টেরিক হিন্ড্রেন্সের কোনো বিষয় চলে আসছে। এই ফাংশনাল গ্রুপ, এই যে ক্রস, হ্যাঁ ক্রস যখনই দেখবা তখনই বুঝবা যেখানে স্টেরিক কোনো ইস্যু আছে। এই OH কে তুমি হাজার এরকম মনে করো এই মলিকুলটা হাজারটা আছে, কোটিটা আছে, কিন্তু কি হবে এক একজনের পরস্পরের কাছে আসতে পারে না, এখানে কোনো ধরনের কোনো হাইড্রোজেন বন্ডিং কিন্তু হয় না। ঠিক আছে, হাইড্রোজেন বন্ডিং না হওয়ার কারণে এই যে তোমার প্যারা পজিশন দুটো টারশিয়ারি বিউটাইল গ্রুপ থাকার কারণে এইটারে আমি কোনো ব্রড ব্যান্ড পাবো না, নো ব্রড ব্যান্ড। ঠিক আছে, কোনো ব্রড ব্যান্ড পাবো না, কারণ এখানে হাইড্রোজেন বন্ড ফর্ম করতে পারবে না। হ্যাঁ এরকম আরেকটা মলিকুল যদি তুমি মনে করো আরেকটা মলিকুল যদি করতে পারবে, সেক্ষেত্রেও কিন্তু তোমার এই টারশিয়ারি বিউটাইল থাকার কারণে এক একজন এক একটা পরস্পরের কাছে আসতে পারবে না, বাধা হবে। ঠিক আছে, বাধা হওয়ার কারণে এখানে কিন্তু হাইড্রোজেন বন্ড ফর্ম করতে পারে না। এজন্য একটা সিঙ্গেল পিক, তার মানে শুধুমাত্র এই মলিকুলের ক্ষেত্রে আমি এই কার্ভটা পাবো, একটা সিঙ্গেল পিক শুধুমাত্র পাবো। ঠিক আছে, আর এই মলিকুলের ক্ষেত্রে কি হবে বলো তো, এখানে যেহেতু এক পাশ খালি আছে এজন্য তোমার কিছুটা তোমার কিছু মলিকুল হাইড্রোজেন বন্ডিং এ পার্টিসিপেট করবে, আবার কিছু মলিকুল ফ্রি থাকবে। হ্যাঁ, এই জন্য তোমার এটার ক্ষেত্রে আমরা এই ধরনের কার্ভ পাবো। ঠিক আছে, কিছু কিছু মলিকুল ফ্রি, কিছু মলিকুল হাইড্রোজেন বন্ডেড। আরেকটা হচ্ছে তোমার প্যারা পজিশন। ম্যাম আজকে আর ক্লাস নিয়ে না। আচ্ছা, আর একটু শেষ করে যাও, এই পার্টটা শেষ করে দিই। দাঁড়াও, তোমাদের ক্লাস আছে নাকি এরপরে? জি ম্যাম, ক্লাস আছে ম্যাম। জি ম্যাম, দাঁড়াও এটা শেষ করতে দাও, এই পার্টটা শেষ করতে দাও, দাঁড়াও। আর এখানে কি হবে দেখো, এখানে তোমার হচ্ছে এখানে তোমার সম্পূর্ণ ডাবল বন্ড ফর্ম করতে পারবে, ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং হবে, এই কারণে এটা ক্ষেত্রে আমরা এই ধরনের স্পেকট্রাম পাবো। ঠিক আছে, এগুলো এগুলো একটু পরে পড়াবো। এই বলো, আর কোনো প্রশ্ন আছে নাকি বলো? কার কোনো প্রশ্ন? বুঝতে পারছি। আমি তো বুঝতে পারবা, এটা ছেড়ে দাও। আচ্ছা আমি
আগের টপিক একটু শেষ করি, দেখো আগের টপিক একটু বলে নেই। এখানে আমি একটু শেষ করে নেই। এটা তো গেল কার্বক্সিলিক অ্যাসিড অ্যামিনের ক্ষেত্রে। হ্যাঁ, অ্যামিনের ক্ষেত্রে তোমার স্ট্রেচিং 3400 জিরাবিক পাই। অ্যামিন যদি তোমার হচ্ছে প্রাইমারি অ্যামিন হয়, যদি প্রাইমারি অ্যামিন হয় NH2, সেক্ষেত্রে আমি পেলো একটা, সরি স্ট্রেচিং এর দুটো সিমেট্রিক অ্যাসিমেট্রিক পাবো, একটা 3300 এবং 3400। 3300 3400 থাকলে আমি পাবো হচ্ছে অ্যামিনের ক্ষেত্রে প্রাইমারি অ্যামিন, দুইটা পিক পাচ্ছি। আর যদি তোমার হচ্ছে কি হয় সেকেন্ডারি অ্যামিন হয়, সেক্ষেত্রে কিন্তু আমি শুধুমাত্র একটা পিক পাবো। হ্যাঁ, 3400 দিকে আমরা হচ্ছে শুধুমাত্র একটা পিক পাই, এখানে কোনো সিমেট্রিক অ্যাসিমেট্রিক নেই। এটা কিন্তু ভাইভাতে জিজ্ঞেস করে। বেন্ডিং ভ্যালু, NH এর বেন্ডিং ভ্যালু কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এখানে একটা বিষয় আছে, এটা তুমি হচ্ছে কালসি বইতে পাবা। অ্যামাইডের যে অ্যামিনের যে বেন্ডিং ভ্যালু, অ্যামাইডের যে বেন্ডিং ভ্যালু NH এর, সেখানে আমরা এই অ্যামাইডের বেন্ডিং ভ্যালু গুলোকে কিন্তু আমরা বিভিন্ন ধরনের নামকরণ করতে পারি। হ্যাঁ, অ্যামাইড 1 বন্ড, অ্যামাইড 2 বন্ড, ভাইভাতে কিন্তু প্রশ্ন করে অ্যামাইড 1 অ্যামাইড 2 বন্ডের কথা শুনেছো কিনা। হ্যাঁ, এটা হচ্ছে বেন্ডিং ভ্যালু, কোনটা কাকে বলে এটা পরে পড়াই দিব। নাইট্রেল তো আগেই বলেছি। আর ইম্পর্টেন্ট হচ্ছে তোমার এখন নাইট্রোমূলক 1550 1350, এটা ইম্পর্টেন্ট। আর ইম্পর্টেন্ট হচ্ছে তোমার সালফঅক্সাইড সাধারণত থাকে না। হ্যাঁ, সালফঅক্সাইড থাকে তারপরেও খুবই, এটা হচ্ছে সাধারণত 1050, তো এই মানটাকে সাধারণত ওভারল্যাপ করে যায়, কিন্তু বোঝা একটু কঠিন সালফঅক্সাইডটা। আর হচ্ছে হ্যালোজেন, এটা একটু বলছিলাম তোমাদের। CF যদি থাকে, ফ্লোরাইড 1400, ক্লোরাইড থাকলে 785 থেকে 540, আর ব্রোমাইড আয়োডিন থাকলে 766 নিচে। এটা একটু তোমার হচ্ছে মনে রাখবা, ঠিক আছে। যদি কখনো হ্যালোজেন থাকে, হ্যালোজেন গুলো কিন্তু স্ট্রাকচারে বের করা একটু টাফ। হ্যালোজেন আছে কিনা সেটা তুমি হচ্ছে এই ভ্যালু থেকে আয়ার থেকে বের করতে পারবা, ঠিক আছে। আচ্ছা, এই হলো তোমার কোরিলেশন চার্টের এক্সপ্লেনেশন। অ্যাপ্লিকেশন গুলো আমি নেক্সট ক্লাসে পড়াবো ইনশাআল্লাহ। আর শুনো, নেক্সট ক্লাসে তোমার এই একই লিংক ইউজ করবা। হ্যাঁ, এর পরের ক্লাস থেকে মানে আগামী সপ্তাহ থেকে আমি আবার 4 সপ্তাহের জন্য আবার একটা নতুন লিংক তৈরি করে নিব, ঠিক আছে।